Hello, 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 hello. আসসালামু আলাইকুম। হেলার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা, এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসে সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব। ওকে, সাথে সাথে আমরা এখান থেকে ক টাইপের কি কি কোশ্চেন আসে, খ এবং গ এবং ঘ নাম্বারে কি কি টাইপের কোশ্চেন আসে, এই জিনিসগুলো নিয়ে একটু আমরা ডিটেলস আলোচনা করার ট্রাই করব। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে বল হলো কি, কোন একটা বাহ্যিক কারণ যার কারণে কোনো একটা স্থির বস্তু কি থাকবে, গতিশীল হওয়ার চেষ্টা লাভ করবে। সো আমরা নরমালি বলের ফর্মুলা জানি, F সমান হচ্ছে কত, ma। তো এই ফর্মুলাটা নরমালি আমরা কোথা থেকে ডিরাইভ করি, যে বল হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের কি হয়ে থাকে, সমান হয়ে থাকে। F সমান হচ্ছে কত, dp/dt। যেমন এইখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি, FDT সমান হচ্ছে কত, dp, অর্থাৎ বল ইনটু কিলোগ্রামের গুণফল, এটা কি হলো, বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এবং এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় খ নাম্বারের জন্য আসে, যে দেখাও যে বস্তুর বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান হয়ে থাকে। ওকে, তো আমরা এখন যে জিনিসটা নিয়ে ট্রাই করব সেটা হচ্ছে আমরা একটু বল নিয়ে আলোচনা করার ট্রাই করব, যে বল থেকে কি কি ধরনের কোশ্চেন আসে না আসে এগুলো নিয়ে একটু আমরা ইন ডিটেইলস আলোচনা করার ট্রাই করব। যেহেতু বল হচ্ছে একটা কি রাশি, ভেক্টর রাশি, যদি কোনো সিস্টেমে মাল্টিপল বল আমার কি করে থাকে, কাজ করে থাকে, সেক্ষেত্রে আমরা কি বার করব, ওই সিস্টেমের লব্ধিটা বার করেই আমরা কি পাবো, টোটাল ফোর্সটা জ্ঞান করতে পারবো। ধরো এদিকে একটা বস্তু আছে, এই বস্তুটাকে এই পাশে একদম 5 নিউটন বলে টানতেছে, এদিকে একদম 2 নিউটন বলে টানতেছে, তার মানে বস্তুটা কিন্তু আলটিমেটলি এদিকে 3 নিউটন বলে কি হবে, সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি বল জাস্ট আমরা নরমালি মনে রাখবো F সমান হচ্ছে কত, এম এ। এবং এই এম এটা কিন্তু আমাদের কেস ভেদে কি হয়ে যাইতে পারে, চেঞ্জ হয়ে যাইতে পারে। কারণ হচ্ছে কি, আমরা জানি F সমান dp/dt, কারণ d/dt আর p সমান লেখা যায় হচ্ছে, p মানে কি অ্যাকচুয়ালি ভরবেগ। ভরবেগ কাকে বলা হয়, ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলে থাকি, ভরবেগ বলে থাকি। এখন দেখো এটা হলো কি অ্যাকচুয়ালি ইউ এবং ভি, ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে এখানে কি হবে, যদি টি এর সাপেক্ষে এই জিনিসটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ইউ ভি এর ফর্মুলা এম থেকে যাবে, এখানে আমরা পাবো ডিভি বাই ডিটি প্লাস ভি থেকে যাবে ডিএম বাই
ডিটি। এখন দেখো বাস্তব জীবনে আমরা যেই ভরগুলো নিয়ে কাজ করি এগুলোর ক্ষেত্রে আমরা সবগুলাকে কি ধরে নেই, ভরগুলাকে কনস্ট্যান্ট ধরে নেই, যার কারণে এই পার্টটাকে আমরা কি বসাই, জিরো বসাই, এবং এখানে পাই যাচ্ছে এম ডিভি বাই ডিটি, এবং এটাকে আমরা দিন শেষে লিখি এফ সমান হচ্ছে এম এফ। তো এই কেসটা কখন চেঞ্জ হয়ে যায়, যখন আমরা রকেটের দিকে যাব। রকেটের ক্ষেত্রে কি হয়, রকেটের ক্ষেত্রে আমার আবার ভরটা কি হয়ে যায়, উপরে ওঠার সাথে সাথে জ্বালানি কি হয়ে যায়, খরচ হয়ে যায়, এবং ভরটার সাথে সাথে আমাদের কি হয়ে যায়, কমে যায়। সেই ক্ষেত্রে আমাদের আবার কি হবে, রকেট যখন ওড়ে তখন তার দৃষ্টান্ত যে বেগটা থাকে সেটা হলো কি ভিআর, এই ভিআরটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সেই ক্ষেত্রে আবার ভরটা কি হয়ে যায়, এমটা হয়ে যায় হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আবার আমার এই ফর্মুলাটার জায়গায় এই জিনিসটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তখন আমাদের আমার এই জিনিসটা কি করবে, কাজ করবে। তো আমরা রকেট নিয়েও আলোচনা করব, সমস্যা নাই, তখন আমরা এখানে এই কেসটা আবার দেখার ট্রাই করব। ওকে, এবার আমরা হচ্ছে বলের যে ফর্মুলা আছে সেখান থেকে আমরা হচ্ছে ব্যবহার দেখার একটু ট্রাই করব, যেখানে আমাদের কি কি ধরনের ব্যবহার আসতে পারে। এর ব্যবহারের মধ্যে আমাদের যেটা প্রথমে আসে সেটা হচ্ছে লিফট। লিফট থেকে আমাদের পরীক্ষা প্রচুর কোশ্চেন আসে এবং সাথে সাথে এখানে এমসিকিউ আসে। ঠিক আছে, তো লিফটে কি হয়, লিফট আমার নরমালি কি হয়, উপরের দিকে উঠতে পারে, নিচের দিকেও নামতে পারে। এইটা ধরো হচ্ছে তোমার কাছে একটা লিফট দেওয়া আছে এবং এখানে ধরো অনেকগুলো লোক আছে, ওভারঅল যে ভরটা আছে সেটাকে আমি ধরে নিলাম হচ্ছে লিফটের ভর প্লাস মানুষের ভর। এখন দেখো এখানে যে ভরটা আছে, আমরা জানি ভর সবসময় কি করবে, ভর কেন্দ্র হতে খারাপ নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে টোটাল ওজন হচ্ছে কি করতেছে, নিচের দিকে ক্রিয়া করতেছে। আর লিফটের উপরের দিকে কি থাকবে, একটা রশি থাকবে, যেটা হচ্ছে কি রশিতে আমরা কি নির্ণয় করতে পারি, টান নির্ণয় করবো। এখন দেখো লিফটটা কি হতে পারে, নিচের দিকেও নামতে পারে আবার উপরের দিকেও উঠতে পারে। যদি লিফটটা কি হয় নিচের দিকে এ ত্বরণে নামে, যদি আমার লিফট কি হয় নিচে নামে, সেক্ষেত্রে কি হবে, নিচের দিকে নামা মানে কি, নিচের দিকের বলটা আমার কি করতেছে, বেশি কাজ করতেছে। তার মানে আমরা কি লিখতে পারি, যে নিচের দিকে আমার কাজ করতেছে এমজি, আর উপরের দিকে টান কাজ করতেছে কি আমার টি। সেখান থেকে আমি এটাকে কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, যে এমজি নিচের দিকে কাজ করতেছে, উপরের থেকে টান আমি কি করে দিলাম, বাদ দিলাম। এই এখান থেকে বাদ দেওয়ার পর যতটুকু বল আছে সেই বল নিয়ে লিফটে কি করতেছে, এ ত্বরণে নিচের দিকে নামতেছি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হচ্ছে এম এ। তাহলে এই ক্ষেত্রে আমরা জিনিসটা কি লিখতে পারতেছি, যে টি সমান হচ্ছে এম জি মাইনাস এম এ, অর্থাৎ এম যদি কমন নেই জি মাইনাস এ, টি সমান হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। তাহলে লিফট থেকে যদি কোনো ব্যক্তি নিচের দিকে নামে তাহলে তার যে আপাত ওজন আছে এটাকে আমরা আপাত ওজনও বলতে পারি বা টান বলে থাকি। তাহলে তার আপাত ওজনটা কি হয়ে যায়, কমে যায়, কারণ এখানে কি হচ্ছে জি মাইনাস এ হচ্ছে। এবং কোনো কারণে লিফট যদি এ ইকুয়াল টু জি ত্বরণের নিচের দিকে নামে সেই ক্ষেত্রে কিন্তু আমরা টানটা কি পাবো, জিরো পাবো। সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটা কি করবে, ওজনহীনতা অনুভব করবে। তো মাঝে মাঝে পরীক্ষা আসে যে ওজনহীনতা কাকে বলা হয়, তো ওজনহীনতা কাকে বলা হয়, যখন কোনো বস্তুর উপর টান, পৃথিবীর কোনো টান কাজ করে না, তখন সেটাকে আমরা কি বলতেছি, তার ওজনহীনতা বলতেছি। এবার দেখো যদি লিফটে আমাদের কি হয়, এ ত্বরণে উপরের দিকে ওঠে, এটা নিচের দিকে নামে, এবার যদি লিফটটা কি করে উপরের দিকে উঠতে চায়, এবার এটা নিচের দিকে না থেকে এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এটা নিচে না হয় উপরে উঠবে। লিফট যদি উপরের দিকে ওঠে তার মানে উপরের দিকের টানটা আমার কি আছে, বেশি আছে। তাহলে উপরের দিকের টানটা হচ্ছে কত টি, আর নিচের দিকের টানটা হচ্ছে কত এমজি, সেটা বাদ দিলাম। বাদ দেওয়ার পর যতটুকু নিট ফোর্স আছে এটা নিয়ে এসে কি করবে, উপরের দিকে উঠবে। তাহলে এখান থেকে পাবো আমরা হচ্ছে এম এ, তাহলে আমরা টি সমান পাবো হচ্ছে এম প্লাস এ প্লাস এম জি, অর্থাৎ টি সমান পাবো হচ্ছে এম যদি কমন নেই জি প্লাস। অর্থাৎ লিফট যদি উপরের দিকে উঠে তাহলে তার আপাত ওজন কি হয়ে যায়, বেড়ে যায়, আর যদি নিচের দিকে নামে তাহলে তার আপাত ওজন কমে যায়। ওকে, এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি লিফট। তো পরীক্ষা মাঝে মাঝে কোশ্চেন দেওয়া আসে, ভর দেওয়া থাকে, এখানে অভিকর্ষ ত্বরণ এর মান দেওয়া থাকে, তোমাকে বলা হবে টানটা বার করো বা ওজনটা বার করো। এবং পরীক্ষায় যদি বলা যায় সমবেগে যাচ্ছে, সমবেগে লিফট যদি সমবেগে চলে, আমরা জানি সমবেগে কোনো বস্তুর চলমান ত্বরণ হচ্ছে কত, জিরো। তাহলে আমরা এখানে এর জায়গায় জিরো বসাবো, এখানেও এর জায়গায় জিরো বসাবো। তাহলে লিফট যদি সমবেগে চলে তাহলে আমার কি হবে, উপরে উঠবো আর নিচে নামো, সবসময় টি সমান হবে এমজি, এখানেও টি সমান হবে এমজি। ওকে, এরপরে আমরা হচ্ছে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কপিকল
বা হচ্ছে পুলি টাইপের ম্যাথগুলা এখান থেকে কিভাবে আসে। তো আমরা একটা সিম্পল কপি কল নিয়ে আগে আলোচনা করব, দেন এই কেসটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো মাল্টি কেসে আমরা এটাকে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো এখানে ধরো কপি কল আছে, আর এখানে রশি দেওয়া আছে, দুই পাশে দুইটা বস্তু ঝুলে দেওয়া আছে, এদিকে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে। তো এখানে বস্তুটা ধরে নিলাম M1, এখানে যে বস্তুটা আছে সেটা হচ্ছে কি M2। একটা জিনিস মনে রাখবা যে রশিতে যদি কোনো গিট বা বাঁধন দেওয়া না থাকে কোনো একটা বস্তুর সাথে, তাহলে রশিটার প্রতিটা পয়েন্টে টান সবসময় কি হবে, সেম হবে। তো দেখো এখানে যদি কপি কল থাকে, এখানে কিন্তু কারোর সাথে কারো বাধা নাই, কি দেওয়া আছে এখানে, এটা নিচের দিকে নামবে, একটা উপরের দিকে উঠবে, তার মানে এই রশিতে কোনো গিট নাই, এটা চাকার মতো কাজ করতেছে। তাহলে এই রশির প্রতিটা পয়েন্টে আমরা টানটা কি পাবো, সেম পাবো। তাহলে দেখো আমি ধরে নেই M1টা হচ্ছে কার থেকে বড়, M2 থেকে বড়, তাহলে M1 এর ওজন নিচের দিকে বেশি কাজ করবে আর M2 এর ওজন কম কাজ করবে। তো এর ওজন যদি বেশির দিকে কাজ করে তার মানে কি হবে, সে নিচের দিকে নামতে যাবে, আর এ তখন কি হবে, উপরের দিকে উঠবে। তাহলে তার যে ওজন আছে সেটা হলো কি M1 ইন্টু জি, নিচে ক্রিয়া করবে, এর ওজন কি করবে M2 ইন্টু জি, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এখন দেখো এই রশির উপরের দিকে আমরা কি পাবো, একটা টান পাবো টি, এই রশি তো টান পাবো হচ্ছে কত টি। কেন দুই পাশে সেম টান নিলাম, কারণ এইখানে কোনো বাধা নাই বা গিট নেই। এখন এই বস্তুটা যদি এ ত্বরণে কি হয়, নিচের দিকে নামে, তাহলে এই বস্তুটা কি হবে, এ ত্বরণে উপরের দিকে উঠবে। এখন দেখো আমরা যে আগে লিফটের কেসটা দেখলাম, হুবহু একটা সেম কেস, এটা কিন্তু আমি একটা দুইটা পার্টে ভাগ করে নাই। তাহলে দেখো লিফটটা ধরো হচ্ছে কি, এটা একটা সিম্পল লিফট, লিফটটা কি হচ্ছে এ ত্বরণে নিচের দিকে নামতেছে, আর এটা হলো কি একটা লিফট এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। তাহলে এটার জন্য আমরা কি হবে, নিচের দিকে নামলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে হচ্ছে M1 ইন্টু জি হচ্ছে কি আমার বড়, উপরের দিকে টানটা হচ্ছে কি তার থেকে একটু ছোট হবে। তার মানে আমরা লিখতে পারবো যে M1 ইন্টু জি থেকে যদি আমি টি বাদ দেই, তারপরে বস্তুটা কি হবে, M1 ইন্টু এ ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে এক্ষেত্রে আমরা টি সমান কি পাবো, M1 ইন্টু জি মাইনাস এ। আর অনুরূপ ভাবে এটার জন্য আমরা টানটা কি পাবো, টি সমান M2 ইন্টু জি প্লাস এ। এখন এই দুটাকে যদি আমরা কি করে দেই, বিয়োগ করে দেই, তাহলে আমরা এখান থেকে একটা ত্বরণ বাড়ি করতে পারবো, সেটা হলো M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এখান থেকে আমাদের ত্বরণ একটা বার হয়ে যাবে, অর্থাৎ এই বস্তুটা এ ত্বরণের নিচের দিকে নামবে আর এই বস্তুটা এ ত্বরণের উপরের দিকে উঠবে। আর এই এটা যদি আমি কি করি, হয় এই ইকুয়েশনে বসাই নতুবা এই ইকুয়েশনে বসাই, তাহলে টানের ফর্মুলাটা দেখতে এরকম হয়, টি সমান হচ্ছে 2M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এখান থেকে আমরা কি পাবো, এই রশি এবং এই রশিতে কি বার করতে পারবো, টানটা বার করতে পারবো। তো পরীক্ষা নরমালি কি হয়, এখানে একটা বস্তুর ভর দেওয়া থাকে, এখানে আরেকটা বস্তুর ভর দেওয়া থাকে, তোমাকে বলা হলো এই বস্তুটা কি ত্বরণের নিচের দিকে নামবে অথবা এই বস্তুটা কি ত্বরণে উপরের দিকে উঠবে। আর একটা দিতে পারে যে আমরা কি বার করবো, রশির টানটা বার করো, যে রশির টানটা হবে কি 2M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নরমাল একটা সিম্পল কপি কল ছিল। এরপরে যদি আমরা এই কেসটাকে একটু আলাদাভাবে একটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করি, তাহলে সেটা কেমন হয়ে যাচ্ছে, যেমন ধরো এরকম একটা টেবিল আছে, এটা ধরো একটা টেবিল, টেবিলের এই প্রান্তে একটা কপি কল, এখানে একটা কপি কল, আর এখানে একটা থার্ড বস্তু দেওয়া আছে, এটার সাথে এটা কি করে দেওয়া আছে, এইভাবে বাধা দেওয়া আছে, এটার সাথে এটা বেঁধে দেওয়া আছে। এখন এইখানে আরেকটা বস্তু দেওয়া আছে M1, এখানে আরেকটা বস্তু দেওয়া আছে হচ্ছে M2। এবার ধরে নেই আমার হচ্ছে M1 ইজ গ্রেটার দেন 2 M2, আর এখানে যে তৃতীয় বস্তুটা আছে সেটাকে ধরে নিলাম হচ্ছে আমরা M3। তাহলে M1 এর ভার যদি কি হয়, বসে থাকে, তাহলে তার ওজন বেশি আর ওজন হচ্ছে কি কম, তাহলে সেটা কি করবে, এই বস্তুটাকে এ ত্বরণের সামনের দিকে মুভ করাতে শুরু করবে। যদি তাই হয় তাহলে কি হবে, এই বস্তুটার ওজন M1 ইন্টু জি খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, এই বস্তুর জন্য হচ্ছে কি M2 ইন্টু জি খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এখন দেখো এর উপরের দিকে একটা কি থাকবে, টান থাকবে টি, এর উপরের দিকে একটা টান থাকবে চতুর্থ টি। এখন এই বস্তুটার জন্য যেটা আসি, যে এই বস্তুটাকে একজন কি করতেছে, একজন এই পাশে টানবে, সেটা হলো কি টি নিতে টি বলে, আর এদিকে একজন টানবে টি বলে। এখন আমার কথা হচ্ছে আমরা কি সব রশিতে টান টি করে দিব, নাকি হচ্ছে এই পাশে আলাদা দেবো, নাকি এই পাশে আলাদা দেবো। দেখো এই পাশে যে রশিটা আছে এটা কিন্তু কি আছে, এই বস্তুটা এইটার সাথে গিট দিয়ে বাঁধা আছে, এবং এটাও কিন্তু এর সাথে কি করে দিচ্ছে, বাধা দেওয়া আছে। তারপরে এই পাশের টানগুলো একটা হবে, এই পাশের টানগুলো আরেকটা হবে। তাহলে এই পাশের টানটাকে আমি ধরে নিলাম T1, আর এই পাশের টানগুলোকে আমি ধরে নিলাম হচ্ছে T2। এখন বস্তুটা যদি কি করে এই দিকে মুভ করে, তার মানে এই বস্তুর উপরে অ্যাকচুয়ালি টান কাজ করতেছে কি, একজন টানতেছে এইদিকে T1 বলে, আর একজন টানতেছে হচ্ছে T2 বলে। তার মানে বস্তুটা অ্যাকচুয়ালি T1 মাইনাস T2 বলে সামনের দিকে যাবে, কারণ আমরা ধরে নিয়েছি M1টা হচ্ছে কি M2 থেকে বড়। তাহলে এই পাশে যেটা টান পাবো সেটা হচ্ছে কত, T1 মাইনাস
T2। এখন আমরা জাস্ট আগের মতোই লিফটের মতোই হিসাব করব। এই বস্তুটা যদি কি হয় এ ত্বরণের নিচের দিকে নামে, এটা তখন কি করবে, এ ত্বরণে উপরের দিকে উঠবে, এই বস্তুটা তখন এ ত্বরণে সামনের দিকে সারফেস বরাবর কি করবে, মুভ করবে। তাহলে আমরা প্রথম বস্তুটার জন্য এটা কি হচ্ছে লিফট, জাস্ট সিম্পল একটা লিফট, এটা কি হচ্ছে নিচের দিকে নামতেছে। তারপর আমরা T1 সমান কি লিখতে পারি, m1 ইনটু g মাইনাস a, এটা কি হচ্ছে উপরের দিকে উঠতেছে। তো আমরা T2 সমান আমরা কি লিখতে পারি m2 ইনটু g প্লাস a। আর এইখানে আমরা T1 মাইনাস T2 টা কি লিখতে পারি, যে T1 মাইনাস T2 ইকুয়াল টু হচ্ছে m3 ইনটু। এবার এই তিনটাকে যদি আমরা জাস্ট সিম্পলি কি করে দেই, যোগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, ফার্স্ট অফ অল এই দুটোকে আমরা যোগ করব, তাহলে T2 কি হয়ে যাবে, চলে যাবে, দেন আমরা এটার সাথে এটা কি করে দেব, বিয়োগ করে দেব। তাহলে কিন্তু আমরা এখান থেকে কি পাবো, তার যে ত্বরণটা আছে ত্বরণটা পাবো। আর এই ত্বরণটা যদি আমি কি করি, এই ত্বরণটা যদি আমি হচ্ছে প্রথম ইকুয়েশনে বসাই দেই, তাহলে আমরা টান T1 টা পাবো, এবং এই ত্বরণ যদি আমি দ্বিতীয় ইকুয়েশনে বসাই দেই তাহলে T2 টা পাবো। আর T1 থেকে T2 টাকে বাদ দিলেই আমরা হচ্ছে m3 বস্তুর উপর টানটা বের করতে পারবো। সো এখান থেকে নরমালি এই যে থার্ড যে বস্তুটা আছে এই থার্ড বস্তুর উপর টানটা বের করতে দেয়, তাহলে থার্ড বস্তুর উপর টানটা হবে কত, T1 মাইনাস T2। ওকে, তো নরমালি কপিকল থেকে এই দুই টাইপের কোশ্চেনই বেশি আসে। সো আমরা এই দুইটা দেখার ট্রাই করলাম। এরপরে হচ্ছে আমরা রকেট নিয়ে একটু আলোচনা করব। এরপরে দেখি সেটা হচ্ছে যে রকেট। রকেটে অ্যাকচুয়ালি কি ঘটে, রকেটে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে আমরা কি জানি, ওই ফর্মুলা বলছিলাম F সমান হচ্ছে কত, dp/dt। ওকে, তাহলে রকেটের ক্ষেত্রে যেটা হয়, এটা যদি আমাদের একটা রকেট হয়, এখানে নিষ্ক্রান্ত গ্যাস থাকে, এইভাবে গ্যাস বার হয়, এবং এই গ্যাসগুলোর বেগ হচ্ছে কত, vr। নিষ্ক্রান্ত গ্যাসের বেগটা হচ্ছে কত, vr। এবং ইনিশিয়ালি রকেট যখন যাত্রা শুরু করে, জ্বালানি সহ তার ভরটা ছিল হচ্ছে m। এখন এখানে কি হচ্ছে, রকেট যখন চালানো হয় তখন রকেটে তোমার তো আর ড্রাইভার এখানে কন্ট্রোল করে না, তো এইখানে যেটা বেগটা আছে এই বেগটাকে সবসময় কি করে রাখা ট্রাই করা হয়, কনস্ট্যান্ট বেগে উপরের দিকে উঠানোর চেষ্টা করা হয়। তাহলে এখানে আমরা কোনটা পরিবর্তন হয়, টাইমের সাপেক্ষে, টাইমের সাপেক্ষে চেঞ্জ হয় হচ্ছে আমাদের ভরটা। তাহলে ভরটা অ্যাকচুয়ালি কি হয়, dm/dt হারে জ্বালানিটা কি হয়ে থাকে, ক্ষয় হয়ে থাকে। তাহলে দেখো এবার যদি আমরা এটাকে একটু ভাঙা ট্রাই করি, d/dt আর p সমান আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো mv আর, যে রকেট vr বেগের নিষ্ক্রান্ত বেগের যে বেগটা আছে এটা। তো এই ক্ষেত্রে আমরা এখন আবার কি করব, m কে রেখে দেব d/dt অফ vr থেকে যাবে, প্লাস vr কে রেখে দেব dm/dt থেকে যাবে। তাহলে দেখো এই যে ভিটা কি আমার কনস্ট্যান্ট না, কারণ হচ্ছে কি রকেটটা কনস্ট্যান্ট বেগে সামনের দিকে উপরের দিকে ওঠে, তাহলে এইটা আমরা কি পাবো, ওভারঅল 0 পাবো, আর এখানে পাবো হচ্ছে vr dm/dt। এটা হলো কি আমাদের হচ্ছে রকেটের উপরের দিকে যখন উঠবে তার যেই বলটা আছে সেটা হচ্ছে এটা। এখন আরেকটা জিনিস হলো, সেটা হলো যে মাঝে মাঝে দেখো রকেটটা উপরের দিকে উঠতেছে কত, f, আর তার ওজন যেটা আছে সেটা হচ্ছে কত, m ইনটু g, সেটা কিন্তু সবসময় খাড়া নিচের দিকে কি করতেছে, ক্রিয়া করতেছে। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের কোশ্চেন মধ্যে লব্ধি কথাটা বলে, তাহলে আমরা সেক্ষেত্রে বলটা বার করবো, f সমান হচ্ছে vr dm/dt, সেখান থেকে জাস্ট মাইনাস m দিতে আমরা কি করে দেবো, সবসময় বাদ দিয়ে দেবো। এবং যেটা হলো সেটা হচ্ছে যে এটা যদি তুমি লেখো, তুমি এখানে বলে দিবা যে বায়ুর বাধাকে অগ্রাহ্য না করে। আর মাঝে মাঝে কনফিউশন হলে পড়ে যায় যে হচ্ছে আমরা mg বাদ দিব নাকি দেব না। তাহলে তোমার যদি কোশ্চেন এরকম কনফিউশন লাগে যে বায়ুর বাধাকে বাদ দিব নাকি না দিব, তুমি এইভাবে লিখতে পারো যে একবার বায়ুর বাধাকে দিলে কেমন হয়, আর একবার বায়ুর বাধাকে অগ্রাহ্য করলে কেমন হয়। কারণ মাঝে মাঝে দেখা যায় স্টুডেন্টদের খাতা কাটাতে হলে তোমার দেখা যায় অ্যান্সার মিলবে না, তখন দেখা যাবে তোমার মার্ক একদম কেটে দিবে, 0 দিয়ে দিবে। তো আমরা হচ্ছে কি করব, এই জন্য যদি আমাদের মাঝে কনফিউশন থাকে তাহলে আমরা একবার কি করব, বায়ুর বাধাকে কাজে লাগাবো, একবার বায়ুর বাধাকে কাজে না লাগিয়ে করবো। এখন দেখো আমরা যদি f পাই, f সমান আমরা কি লিখতে পারি, m এ লিখতে পারি, তাহলে vr dm/dt। তাহলে এখন দেখো এখান থেকে মাঝে মাঝে রকেটের ত্বরণও বাড়ি করে দিতে পারে, তাহলে এই সময় আমরা পাবো vr/m dm/dt। তাহলে এটা হচ্ছে রকেটের ত্বরণ নির্ণয় করার কি ফর্মুলা। ওকে, তাহলে আমাদের পরীক্ষায় নরমালি কি থাকবে, আমাদের জ্বালানি যে হারে ব্যয় হচ্ছে তার আমাদের মান দেওয়া থাকে, এবং নিষ্ক্রান্ত গ্যাসের বেগের মানটা দেওয়া থাকে। আমাকে বলা হয় রকেটের নির্ণয় করা, বলটা বার করা, এবং রকেটের ইনিশিয়াল ভর দেওয়া আছে, তোমাকে চাইলে কি বের করতে দিতে পারে যে রকেটটা কোন ত্বরণে উপরের দিকে উঠতেছে। ওকে,
তাহলে এটা হলো আমাদের নরমালি রকেট ছিল। এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রশির টান। রশির টান, রশিতে টান নির্ণয় করব। যেমন ধরো এটা একটা রশি আছে, এই রশিটা কি করা আছে, এখানে দুই একটা বস্তু আছে, এই বস্তুটাকে দুই পাশে দুইটা রশি দ্বারা কি করা হচ্ছে, ঝুলে রাখা হচ্ছে। একটা হলো কি T1 আর একটা হলো কি T2। কেন দুইটা টান? কারণ হচ্ছে এই বস্তুটাকে এখানে কি করে রাখা হয়েছে, গিট দিয়ে ধরে রাখা হয়েছে। এখন দেখো এর যে ওজন আছে W সমান হচ্ছে mg, এটা কি করবে, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এখন ধরো তোমার কাছে কোনো কারণে এখানকার θ1 টা দেওয়া আছে আর এই পাশে θ2 টা দেওয়া আছে, তোমাকে বলা হলো এই রশির টান বের করো এবং এই রশির টান নির্ণয় করো। এখন দেখো এটাকে আমি একটা আনুভূমিক বরাবর লাইন টানলাম, তাহলে এইটাও কি হয়ে যাবে, θ1 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, θ2 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা অনেকে হচ্ছে কি করে লামির ফর্মুলা দিয়েও করা যায়, আবার এটা চালে হচ্ছে নরমাল হচ্ছে এইখানে একটা লাইন টেনে উপাংশে ভাগ করে নিব, আমরা এই কাজটা করতে পারি। বাট সবথেকে সহজ হচ্ছে কি এটাকে লামির ফর্মুলা দিয়ে আমরা ইজিলি কি করতে পারবো। তো লামির ফর্মুলা কি বলছিল, আমি যখন বল নিব তার হচ্ছে কি উল্টা কোণটা আমাকে নিতে হবে। তার মানে T1 বাই সাইন এই অ্যাঙ্গেলটা কত, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস θ2 সমান T2 বাই, যখন আমি এটাকে নিব তখন এই কোণটা 90 ডিগ্রি প্লাস θ1 সাইন 90 ডিগ্রি প্লাস θ1, আর এই পার্টটা ইকুয়াল টু লেখা যাবে mg এই কোণটা। তো এটা যদি θ1 এবং এটা θ2 হয়, পুরো কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2। তাহলে আমরা লিখতে পারবো mg বাই সাইন 180 ডিগ্রি মাইনাস θ1 মাইনাস θ2। ওকে, তো এইভাবে আমরা কি বার করতে পারি, দুইটা রশির টানটা বের করে নিয়ে আসতে পারি। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে কোন একটা বস্তু ঘুরতেছে, ধরো এইরকম ভাবে ঘুরতেছে, এখানে একটা রশিতে বেঁধে কোন একটা বস্তুকে, ধরো এটা তার দৈর্ঘ্য ব্যাসার্ধ দেওয়া আছে সামথিং, বৃত্তিকার পথে কি করানো হচ্ছে, ঘোরানো হচ্ছে। তো আমাকে এখন বলা হলো কোন একটা পয়েন্টে আমাদের কি বার করতে হবে, তার টানটা বার করতে হবে। তো কিভাবে আমরা হচ্ছে রশির টান বার করব। সো ধরো ইনিশিয়াল অবস্থায় সে কোথায় থেকে থাকবে, এখানে থাকবে, সাম্য অবস্থায় এখানে ছিল। এখন এইখান থেকে ধরো সে কোনো একটা অবস্থায় এইখানে চলে গেল, এইটাকে আমি ধরে নিলাম হচ্ছে থিটা অ্যাঙ্গেলে চলে গেছে, সাম্য অবস্থা থেকে সে থিটা অ্যাঙ্গেলে চলে গেছে। আর এখানে একটা বস্তু ঝুলানো হয়েছিল, তার যে ভর হচ্ছে সেটা হলো কি mg, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। এখন এই mgটা দুইটা উপাংশে ভাগ হয়ে গেলে এদিকে একটা অংশ পাবো, এদিকে একটা অংশ পাবো। মানে এইটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে, থিটা হবে, কারণ এটা কি অনুরূপ কোণ, এদিকে এদিকে, এটা যদি থিটা হয় এটাও কি হবে, থিটা হবে। তাহলে এই দিকের অংশটা পাবো হচ্ছে আমরা mg cos থিটা, আর এই দিকের অংশটা পাবো হচ্ছে আমরা mg sin থিটা। এবং ভিতরের দিকে একটা কি থাকবে, টান থাকবে, সেই টানটাই আমরা কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। এখন দেখো আবার আমরা জানি কোন একটা বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরাই তার কেন্দ্রে একটা কি বল থাকে, কেন্দ্রমুখী বল থাকে, আর সেই কেন্দ্রমুখী বলটার মান হচ্ছে mv²/r। ঠিক আছে, এখন আমি যদি টানটা বার করতে চাই তাহলে দেখো কেন্দ্রের দিকে টান কাজ করতেছে কত, টি, আর বাইরের দিকে টানতেছে কি mg cos থিটা। তাহলে আমরা বলতে পারি টি থেকে যদি আমরা কি করি mg cos থিটা বাদ দেই, বাদ দেওয়ার পর যতটুকু বল থাকবে বা টান থাকবে সেটাই অ্যাকচুয়ালি কি আমার কেন্দ্রের দিকে যে টান বলটা, কেন্দ্রমুখী বলটা, সেটা হচ্ছে mv²/r। আমরা টি সমান লিখতে পারি অ্যাকচুয়ালি mv²/r প্লাস mg cos থিটা। এখন যদি আমি এই পয়েন্টটা নিয়ে চিন্তা করি, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি ছিল, সর্বনিম্ন বিন্দু। তো সর্বনিম্ন বিন্দুতে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। তাহলে আমি এখানে যদি সর্বনিম্ন বিন্দু দেই, টি সর্বনিম্ন বিন্দু, তাহলে সর্বনিম্ন বিন্দুতে টানটা হবে কত, mv²/r প্লাস cos 0 ডিগ্রির মান হচ্ছে কত, 1। তাহলে এখানে আমরা কি পাবো, mg। অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে টানটা হয় কি, ম্যাক্সিমাম। সর্বনিম্ন বিন্দুতে টান হয় ম্যাক্সিমাম। এরপরে যদি আমি এইভাবে ঘুরতে 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 কি আসি, এই পয়েন্টে আসে মাথায় চলে আসি, তার মানে সে কত ডিগ্রি ঘুরছে, 180 ডিগ্রি ঘুরছে, এবং এই পয়েন্টটাকে আমরা বলতেছি কি সর্বোচ্চ বিন্দু।
সর্বোচ্চ বিন্দুতে আমরা টানটা কিভাবে পাবো তাহলে? সর্বোচ্চ বিন্দুতে টান এই পয়েন্টে কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে টান আমি কি পাবো? মিনিমাম পাবো। কেন মিনিমাম পাবো? কারণ এখানে mv²/r মাইনাস mg চলে আসবে। কেন mg চলে আসলো? কারণ cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। এবার যদি আমরা এইখানে এই অবস্থায় আসি, এটাকে বলা হয় যে আনুভূমিক হয়ে যাওয়া। এখানে এসে সে কি হবে? আনুভূমিক হয়ে যাবে। আনুভূমিক হয়ে গেলে থিটাটা এখানে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি হয়ে গেলে এখানে cos 90 ডিগ্রি, তাহলে t সমান সিম্পলি আমরা কি পাবো? mv²/r। এবং মাঝে মাঝে একটা কোশ্চেন দেয় যে একটা বালতি আছে, এই বালতি একটা রশি দিয়ে বেঁধে কি করা হয়েছে? পানি ভর্তি করানো হয়েছে, তারপরে তোমাকে এইভাবে ঘোরানো হচ্ছে। তো বলা হলো যে এর যে বেগটা আছে ভিটা কত হলে সর্বোচ্চ বিন্দুতে কোনো টান অনুভব করবে না। তো সর্বোচ্চ বিন্দুতে টান অনুভব না করলে, সর্বোচ্চ বিন্দুতে টান অ্যাকচুয়ালি কি? mv²/r মাইনাস mg। সর্বোচ্চ বিন্দুতে টান অনুভব না করলে কি হবে? এটা 0 হবে। তাহলে mv²/r সমান আমরা কি লিখবো? mg লিখবো, mm এ কাটলে v² সমান gr। এখান থেকে আমরা কি বার করতে পারবো? বেগটা বার করতে পারবো। যে একটা বালতি আছে, বালতির মধ্যে আমরা পানি নিছি, পানি নিয়ে আমরা কি করতেছি? বৃত্তাকার পথে ঘোরাচ্ছি। তাহলে বেগটা যদি এই v হয়, v² সমান যদি gr হয়, তাহলে আমার সর্বোচ্চ বিন্দুতে কোনো টান অনুভব করবে না, অথবা বালতি থেকে পানি পড়বে না। ওকে, তো এইগুলাই হচ্ছে মোটামুটি আমাদের ব্যবহার, যে হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে বলের ব্যবহারটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। নর্মালি এগুলো পরীক্ষায় কেস আসে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার ট্রাই করলাম। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, এগুলো হচ্ছে আমরা আগে থেকেই জানি, সেটা হলো কি? ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা। ভরবেগের সংরক্ষণশীলতা কি ছিল? যে সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ কি হবে? সমান হবে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুটা এদিকে u1 বেগে m1 ভর, এবং m2 এটা হচ্ছে u2। এবং u1 যদি গ্রেটার দ্যান 2 কি হয়? u2 হয়, তাহলে এরা কোনো না কোনো দিন যায় কি করবে? সংঘর্ষ ঘটাবে। এখানে সংঘর্ষ ঘটালো, তাহলে সংঘর্ষ ঘটানোর পরে এরা কি হইতে পারে? মিলিত হয়ে একই দিকে যাইতে পারে, অথবা মিলিত হয়ে ভিন্ন দিকেও কি করতে পারে? যাইতে পারে। তো দেখো সংঘর্ষের আগে যে ভরবেগটা, সেটা হলো কি আমার m1u1 প্লাস m2u2, আর সংঘর্ষের পরে যে ভরবেগটা m1v1 প্লাস m2v2। এই দুটো কি থাকবে? সবসময় সমান থাকবে। এখন এই বস্তুটা কি ছিল? পরস্পর একই দিকে গেছিল, এই কারণে আমরা এখানে কি ইউজ করেছি? পজিটিভ সাইন ইউজ করেছি। বাট যদি এমন হয় যে এ যাচ্ছে এইদিকে আর এ আসতেছে কোন দিকে? এই দিক থেকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব? নেগেটিভ সাইন ইউজ করবো। অনুরূপ ভাবে এই কেসেও যদি এই দিকে একজন সংঘর্ষের পর এদিকে যায়, একজন যদি কি করে? এইদিকে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা প্লাস মাইনাস কি করে দেবো? হ্যান্ডেল করবো। অথবা আমরা এখানে প্লাস সাইনের সবসময় ইউজ করতে পারি, কারণ v1টাকে পজিটিভ ধরে যদি আমার v2টা কি আসে? পজিটিভই আসে, তার মানে কি করবে? তারা একই দিকে যাবে। আর v1টাকে পজিটিভ ধরে v2 যদি আমাদের কি আসে? নেগেটিভ আসে, তাহলে তারা ভিন্ন দিকে যাবে। এবং মাঝে মাঝে বলে যে এই দুইটা বস্তু একত্রে হয়ে মিলিত বেগ। যদি মিলিত বেগের কথা বলে, মিলিত বেগ মানে কি? দুইটা বস্তু একত্রে হয়ে এখন কি হচ্ছে? সামনের দিকে মুভ করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো, যেহেতু এই বেগ আর এই বেগ কি হবে? সমান হবে, আমরা লিখতে পারবো v ইন্টু m1 প্লাস m2। তবে সেই ক্ষেত্রে আমাদের মিলিত বেগের ফর্মুলাটা এইভাবে দাঁড়ায়, যে হচ্ছে m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তবে এখানে মাস্ট বি সাইনটা আমাদের কি করতে হবে? হ্যান্ডেল করতে হবে, যে আমাদের কি হবে? একই দিকে যাচ্ছি নাকি ভিন্ন দিকে যাচ্ছি। ওকে, তো এটা ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। তো এই ভরবেগের সংরক্ষণশীলতার ফর্মুলাটা দেখতে সিম্পল মনে হলো, মাঝে মাঝে আমরা এখান থেকে ম্যাথ আসলে কি পারি না, ভুলে যাই, ভুল করে থাকি। তো ভরবেগ থেকে নরমালি আমাদের যেই টাইপের কোশ্চেন গুলো আসে, সেটা হলো যে বন্দুকের পশ্চাৎ বেগ বার করো। বন্দুকের পশ্চাৎ বেগ। তো বন্দুক, ধরো এটা হচ্ছে তোমার কাছে একটা বন্দুক আছে, এটা ধরো তোমার কাছে একটা বন্দুক আছে, তো এখান থেকে তোমার কি হচ্ছে? বুলেট বার হচ্ছে, এটা একটা বুলেট আছে, ঠিক আছে। তো বন্দুকের ভরটা হচ্ছে, আমি ধরে নিলাম ইনিশিয়ালি বন্দুকের ভরটা হচ্ছে কি আমার m1, এবং বন্দুকটা ইনিশিয়ালি কি ছিল? স্থির অবস্থায় ছিল, তার মানে u1 ছিল হচ্ছে 0। এবং বুলেটটা যেটা ছিল, বুলেটের ভরটাকে আমি ধরে নিলাম হচ্ছে m2, এবং বুলেটটাও কিন্তু ইনিশিয়ালি কি অবস্থায় ছিল? u2 ইকুয়াল টু কি ছিল? 0 অবস্থায় ছিল। এগুলো ছিল কি? ইনিশিয়াল কেস, ইনিশিয়াল।
এখন যখনই আমি বুলেটটাকে কি করলাম, ট্রিগার করলাম, যখনই আমার বুলেট বার হয়ে যাওয়া শুরু করলো, বুলেট বের হয়ে গেল, তখন তো আমার ভর তো আর চেঞ্জ হবে না, ভর যেমন আছে তেমনই থাকতেছে। এখন যেটা হলো U1 এবং U2 কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন এটা যদি কি করে, V2 বেগে বুলেটটা যদি আমাদের V2 বেগে সামনের দিকে যায়, তাহলে আমাদের টার্গেট কি অ্যাকচুয়ালি V1টা বের করা। তাহলে এখানে কি থাকবে, M1 থাকবে, এখানে কি থাকবে V1, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে M2, এটা থাকবে হচ্ছে V2। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমাদের টোটাল ভরবেগ কত ছিল, 0 ছিল। আর এদিকে এখন কত আছে, M1 V1 প্লাস M2 V2। এগুলো কার ছিল, এগুলো ছিল হচ্ছে বন্দুকের, এটা হচ্ছে বন্দুকের, এটা কি হচ্ছে বুলেটের। তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি আমরা এইভাবে লিখতে পারি যে M1 V1 সমান হচ্ছে মাইনাস M2 V2। আমরা V1 সমান লিখতে পারি মাইনাস M2 V2 ডিভাইডেড বাই হচ্ছে M1। M1 দ্বারা কি বোঝাতো, বন্দুকের ভর, আর V1 দ্বারা কি হইতো, বন্দুকের পশ্চাৎ বেগ। এবং এটাকে আমরা এখন আর 1 দিয়ে না লিখে জাস্ট বড় হাতের V দ্বারা লিখে মাইনাস M ইন্টু V ডিভাইডেড বাই হচ্ছে কি বড় হাতের M দ্বারা লিখি। এবং বইয়ে এই ফর্মুলাটা নরমালি দেওয়া থাকে যে V সমান হচ্ছে মাইনাস MV বাই M। এই Vটা হচ্ছে কার বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, আর এই Mটা হচ্ছে কার ভর, বন্দুকের ভর। ছোট হাতের Mটা হচ্ছে বন্দুকের ভর, বুলেটের ভর, এবং ছোট হাতের Vটা হচ্ছে বুলেটের V। তো আমরা এখান থেকে নরমালি যে রকম টাইপের কোশ্চেন আসে, যে ধরো এখানে একটা গাছ আছে, এটা ধরো একটা গাছ, এটা একটা গাছ, এই গাছের এখানে ধরো একটা পাখি বসে আছে। এখন এখানে একটা কি হলো, তাকে বুলেট ছুড়ে দেওয়া হলো, পাখির ভর হচ্ছে কত, ধরো 0.3 কেজি। ওকে, আর পাখির এখানে স্থির অবস্থায় আছে, মানে ইনিশিয়ালি তার বেগটা কত আছে, 0 আছে। এবং এখান থেকে একটা বুলেট বের হয়ে তাকে হিট করলো। তো বুলেটটা যে তাকে যে বেগে আঘাত করছে সেটা ধরে নেওয়া হচ্ছে কত, 120 মিটার পার সেকেন্ড। ওকে, তো হিট করার পর বুলেটটা কি হয়েছে, পাখির যে বডি আছে বডির মধ্যে আটকে গেছে। আর বুলেটের যে ভরটা আছে সেটা হলো কি M। তাহলে বুলেটের ভরটাকে আমি ধরে নিয়ে হচ্ছে 0.2 কেজি। ওকে, তাহলে আমার এখন এই যে পাখিটা আছে, পাখিটা কি হবে, নিচের দিকে পড়ে যাবে না একটা বেগে, এই বেগটা আমাদের কি করতে হবে, বের করা লাগবে। তাহলে আমরা কি হবে, এই বুলেটের ভরবেগ কত নিয়ে আসতেছে, অ্যাকচুয়ালি 120 ইন্টু 0.2। এখন এই যে ভরবেগটা আছে, এখন বুলেটটা যা কি হয়েছে, তার শরীরের মধ্যে রয়ে গেছে না, তাহলে বুলেটের ভর কত, 0.2, আর এর ভর হচ্ছে কত, 0.3। তাহলে 0.2 প্লাস 0.3 ইন্টু হবে কত V। এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, মিলিত বেগের মতো, দুইজনে কি হয়েছে, বডিতে আটকে গেছে, মিলিত হয়েছে, দেন আসলে কি হবে, একটা বেগ নিয়ে এসে নিচের দিকে পড়বে। ওকে, এটা গেল। দেন এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সংঘর্ষ। সংঘর্ষ, সংঘর্ষ কয় ধরনের হয় থাকে, দুই ধরনের। একটাকে আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে আমরা বলি অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক দুইটা সংঘর্ষই কিন্তু কি হয়, এটা পরীক্ষায় এমসিকিউ আসে, দুই ক্ষেত্রেই কিন্তু কি থাকে, ভরবেগ সংরক্ষিত থাকে। ধরো এরকম একটা কোশ্চেন আছে, ধরো এটা তোমার একটা ট্রাক ভর্তি বালু আছে, এতগুলো বালু আছে। ধরো ইনিশিয়ালি বালু আছে তোমার 10,000 কেজি, এবং এই ট্রাকটা এখন ধরো তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে কি হচ্ছে, সামনের দিকে মুভ করতেছে। এখন যেটা হলো, এই ট্রাকের মধ্যে ধরো একটা কি আছে, ফুটা আছে এখানে। এই ফুটা দিয়ে কি হয়, তোমার প্রতি আওয়ারে ধরো হচ্ছে তোমার 500 কেজি করে কি হয়, বালু বের হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন ধরো তুমি এখান থেকে এইখানে আসছো, এবং এখান থেকে এখানে আসতে তোমার প্রায় হচ্ছে কত, 5 আওয়ার কি হয়ে গেছে, নষ্ট হয়েছে। 5 আওয়ারে তো তুমি কি করবে, 1 আওয়ারে তুমি দেখতেছো কত কেজি করে, 500 কেজি করে বালু আমার কি হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে 5 আওয়ারে আমার কি হবে, প্রায় 2500 কেজি কি হয়ে যাবে, নাই হয়ে যাবে। এখন দেখো এই অবস্থা যখন ছিল তখন তার বেগ কত ছিল, 20 মিটার পার সেকেন্ড। এখন আমার কাজ হলো কি, এই অবস্থায় তার বেগটা কত। তো এটা অ্যাকচুয়ালি সিম্পল, যে আগে তার ভরবেগটা ছিল কত, ইন্টু 20, আর ওইদিকে এখন ভর হয়ে গেছে কত, সেখান থেকে যদি আমি কি করি, 2500 বাদ দেই ইন্টু
ভি। আগে ভরবেগ পরে ভরবেগ কি হবে, সমান হবে। তো এটা কি হয়ে গেছিল, পড়ে গেছিল, তার রিভার্স ঘটনাটাও ঘটতে পারে। যেমন ধরো এরকম, এটা একটা গাড়ি, এই গাড়িতে এখন বর্তমানে লোড আছে ধরো হচ্ছে তোমার কি 5000 কেজি, আর এটা এখন ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে মুভ করতেছে। আর মুভ করতে 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 উপর থেকে ধরো কোনো একটা জিনিস কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, এবং তার ওজন হচ্ছে ধরো হচ্ছে তোমার 1000 কেজি। এখন কিন্তু ট্রাকটা আর ওই বেগে চলবে না, তাহলে কি হবে, ট্রাকটা এখন কত বেগে চলবে। তো ইনিশিয়ালি আমার কত ছিল, 5000 ইন্টু 10, তার পরবর্তীতে ভর কি হয়ে গেছে, আরো অ্যাড হয়ে গেছে, তাহলে এবার কত হয়ে গেছে 6000 ইন্টু হলো কি ভি। ওকে, তো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ হোক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক, দুই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কি থাকে, ভরবেগটা সংরক্ষিত থাকে। বাট পার্থক্যটা হলো কি, স্থিতিস্থাপক সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি কি থাকে, সমান থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের আগের গতিশক্তি পরে গতিশক্তি সমান থাকে না। এইটা হচ্ছে তোমার সিকিউ বসে পরীক্ষায়, ঠিক আছে, যে সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। ওকে, দেন স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ থেকে আমরা দেখব একটা বড় ফর্মুলা আছে। যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয় তাহলেই আমরা শুধুমাত্র, যদি এইটা হয় তাহলেই আমরা শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সেটা হলো v1 সমান m1 - m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u2। অনুরূপ ভাবে যদি আমরা v2 টা বের করতে চাই, তাহলে আমি যদি v1 মনে রাখতে পারি, v2 মুখস্থ করার কিছু নাই, m1 টাকে রিপ্লেস করে দিবা m2 দ্বারা, m2 টাকে m1 দ্বারা, তাহলে m1 টা হবে m2, m2 টা হয়ে যাবে m1, u1 টা হয়ে যাবে u2, 2 m2 টা হয়ে যাবে m1, m1 টা হয়ে যাবে m2, m2 টা হয়ে যাবে m1, u2 টা হয়ে যাবে u1। তার মানে v1 পারলে আমরা v2 টা ইজিলি দেখতে পারবো। এবং এই দুটার ব্যবহার পরীক্ষায় আমাদের খ নাম্বার টাইপের কোশ্চেনে প্রচুর আসে। যে ধরো এরকম আছে যে এইখানে একটা বস্তু আছে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এর ভর আছে কত কেজি, 5 কেজি। এখানে আরেকটা বস্তু আছে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর ভরটা হচ্ছে 5 কেজি। তার মানে দুইটা বস্তুর ভর সমান, একজনের বেগ হচ্ছে 5, একজন হলো কত 2। এদের যদি সংঘর্ষ ঘটাও, সংঘর্ষের পর যদি সংঘর্ষটা যদি ইলাস্টিক হয়, স্থিতিস্থাপক হয়, তাহলে সংঘর্ষের পর এই বস্তুর বেগ কত হবে, এই বস্তুর বেগ কত হবে। তো জাস্ট এই ফর্মুলায় ফলাই দিলে আমরা দেখি অ্যাকচুয়ালি v1 এবং v2 যেটা হয়, v1 টা হয়ে যায় u2 এবং v2 টা হয়ে যায় u1। অর্থাৎ আমরা এটাকে বলি হচ্ছে বেগ বিনিময় করে। এবং মাঝে মাঝে এটাও আসে যে দেখাও যে দুইটা বস্তুর ভর যদি কি হয়, সমান হয়, সংঘর্ষের পরে তারা কি করে থাকে, স্থিতিস্থাপক সংঘর্ষে বেগ বিনিময় করে। এবং এইটা আসে, তারপর একটা জিনিস আসে, সেটা হলো যে ধরো দুইটা বস্তুর ভর সমান, একটা হলো m1, এটা হলো কি m2, দুইটাই সমান। তো প্রথমটা আছে কি u1 বেগে গতিশীল, আর u2 হচ্ছে কত 0। তাহলে কি হবে, এ যদি ধরো, এটা সিম্পলি আমরা এইভাবে চিন্তা করতে পারি, গুলি খেলার মতো চিন্তা করতে পারি। আমরা যারা মার্বেল খেলছি, তো মার্বেল খেললে কি হয়, ধরো দুইটা মার্বেলই হচ্ছে কি তোমার সেম ভরের। এ যদি, এ তো তোমার ইনিশিয়ালি কত 0, তো এ যদি তাকে ঠিকভাবে কি করতে পারে, হিট করতে পারে, তাহলে দেখবা এই মার্বেলটা এয়ারব্যাগ নিয়ে কি করতেছে, সামনের দিকে যাচ্ছে, আর এই মার্বেলটা ওর জায়গায় যায়, এখানে কি হচ্ছে, স্থির অবস্থায় আছে। এই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাকচুয়ালি কি হয়েছে, বেগ বিনিময় হয়েছে। মানে এ কি করছে, একটা নিছে, আর এই কি করছে, এটা নিয়ে সামনের দিকে মুভ করছে। এরপরে হচ্ছে আর একটা কেস হইতে পারে এরকম, যে ধরো একটা ট্রাক আছে, একটা ট্রাক যার ভর হচ্ছে কি অনেক বড়, কার থেকে, m2 থেকে। সেই ক্ষেত্রে কি হলো, একটা ট্রাক ধরো আর একটা সাইকেল ধরো, তো ট্রাকটা কি করছে, সাইকেলের পাশায় গিয়ে লাগাই দিছে, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সাইকেলটা দ্বিগুণ বেগে সামনের দিকে যাবে, বা ট্রাকের কাছে মনে হবে না সে কি কারো পাশায় লাগাই দিছে। তো ট্রাক কিন্তু ট্রাকের যে আগের যে বেগ ছিল ওই বেগ নিয়ে সামনের দিকে মুভ করবে। সো এগুলো কিন্তু জাস্ট এই ফর্মুলায় বসাই দিলে কিন্তু আমরা কি করব, সম্পর্কগুলো বের করতে পারবো। তাছাড়া আর একটা আছে, সেটা হলো যে কি, যে একটা বল আছে, এই বলটাকে যদি আমরা কি করি, দেয়ালের মাঝে ছুড়ে দেই, তাহলে দেয়ালের ধাক্কা খেয়ে সেই বলটা কি করে, আবার সেম বেগ নিয়ে সামনের দিকে কি হয়, সামনের দিকে ফিরে আসে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, এই ফর্মুলা দুটো দিয়ে দেখাতে পারি, ঠিক আছে। এগুলো খ নাম্বারের জন্য আসে, এগুলো আমরা একটু দেখে নেব। বাট এগুলো থেকে ম্যাথ আসে অনেক কম, বাট এই টাইপটা থেকে কোশ্চেন আসে বেশি, যে তোমার দেখাও যে সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা। এরপরে হচ্ছে আমরা আজকে মোটামুটি ঘর্ষণ পরে শেষ করে দিব। তো ঘর্ষণে নরমালি হচ্ছে কি হয়,
ঘর্ষণে নরমালি 2 থেকে 3টা কেস আছে, ওই 2 থেকে 3টা কেস নিয়ে আমরা আলোচনা করব। আর বেশি কিছু ডিপটে যাব না, কারণ হচ্ছে অত কঠিনগুলো আমাদের আসে না। ঘর্ষণ হলো কি, গতির বিরুদ্ধে যেটা আমাদের বাধা দিবে। এবং এখানে দুইটা ঘর্ষণ গুণাঙ্ক পাবো, একটা হলো মিউ কে, আর একটাকে আমরা বলবো হচ্ছে মিউ এস। মিউ কেটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর মিউ এসটা এটাকে আমরা বলি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, আর এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কখন ইউজ করব? যতক্ষণ না পর্যন্ত বস্তুটা গতিশীল হওয়া শুরু করতেছে ততক্ষণ পর্যন্ত স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক থাকবে, আর গতিশীল ঘর্ষণ গুণাঙ্ক যতক্ষণ না বস্তুটা স্থির হচ্ছে তার আগ পর্যন্ত আমরা কি করব? গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা কি করব? ইউজ করব। ওকে, এখন দেখো ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে অথবা মিউ এস যাই ধরো না কেন, এটা হবে এফ এস অথবা এফ কে ডিভাইডেড বাই হচ্ছে তো আর। এই আরটা কি? আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল, এবং আমরা অনেকে মুখস্থ করে যাই যে আর সমান এমজি, এবং এটা অলওয়েজ এমজি মনে করি, বাট এই আরটা কিন্তু কেস ভেদে কি হয়ে যেতে পারে? চেঞ্জ হয়ে যাইতে পারে। তো আর আমরা সিম্পলি কিভাবে চিন্তা করতে পারি যে আর হচ্ছে কি, কোনো একটা বস্তু যেই সারফেসে টাচ করে থাকবে তার লম্ব বরাবর খাড়া উপরের দিকে যে বলটা কাজ করবে সেটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। অর্থাৎ তলের সাপেক্ষে তল যেই বলটা তাকে উল্টা পাশে দিবে সেই বলটাকে আমরা কি বলবো? তার প্রতিক্রিয়া বল বলবো। ওকে, তো আমরা 2-3টে কেস আলোচনা করা ট্রাই করবো, যেগুলো আসে পরীক্ষায় ওগুলো একটু চিন্তা ভাবনা করবো। তো প্রথম যে কেসটা ছিল সেটা হচ্ছে যে এরকম একদম প্লেন তল ছিল একটা, এখানে একটা বস্তু আছে তার ভর আছে কত এম, তাহলে তার এম দিয়ে কি করবে? খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, এবং এই তলে টাচ করে আছে তার উপরের দিকে প্রতিক্রিয়া বলটা পাবো, সেটা হচ্ছে আমরা আর। এবার ধরো এই বস্তুটাকে আমরা এফ বলে সামনের দিকে টানতে চাচ্ছি, বাট পিছনের দিকে কিন্তু তোমার কি আছে? ঘর্ষণ আছে। ঘর্ষণ বলটা সেটা থাকবে হচ্ছে কোনটা? এফ কে অথবা এফ এস। এখন বস্তুটা যদি কি হয়? স্থির থাকে, বস্তুটা যদি স্থির থাকে মানে বল প্রয়োগ করছি তারপরে বস্তুটা কি আছে? স্থির আছে। তার মানে কি, এইদিকে আমি যেই বলে টানছি তার পিছনের দিকে এফ এসটা কি আছে? সমান আছে। বল প্রয়োগ করতেছি তারপরে বস্তুটা সামনের দিকে মুভ করতেছে না, কারণ কি? ঘর্ষণ সেটাকে কি করে রাখছে? বাধা দিয়ে রাখছে। তার মানে বস্তু যদি স্থির থাকে তাহলে আমরা লিখতে পারবো যে এফ সমান হচ্ছে হতো এফ এস, আর এফ এস সমান আমরা কি লিখতে পারবো? এফ এস আমরা কি জানি? মিউ এস সমান হচ্ছে এফ এস বাই আর। তাহলে দেখো বস্তুটাকে যখন আমি এই পাশে বল দিব, এখানে বল দিব, তো বস্তুটা তো সামনের দিকে যাবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না। তার মানে কি হবে? উপরের দিকে বল দ্বারা নিচের দিকে বলটা কি হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো আর সমান হচ্ছে এম জি। তাহলে এফ এর সমান কি লেখা যাবে? মিউ এস ইন্টু আর। তাহলে মিউ এস ইন্টু আর, আর সমান হচ্ছে এম জি। তাহলে এই অ্যাপটা কি? এই অ্যাপটা বল কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। তাহলে এই বলটা হচ্ছে কি? প্রযুক্ত বল। এই বলটা হচ্ছে প্রযুক্ত বল। পরীক্ষায় মিমেস দেওয়া থাকবে, এম দেওয়া থাকবে, জিও দেওয়া থাকবে, জিতো 9.8। তাহলে আমরা কি করতে পারবো? এই বলের মানটা বের করতে পারবো। এবার ধরো এরকম যে তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার বস্তু এখন কি হয়েছে? সামনের দিকে মুখ করতেছে, তার মানে সে একটা ত্বরণ লাভ করছে। তাহলে এ ত্বরণে যদি সে যায়, এ ত্বরণে গতিশীল হলে, এ ত্বরণে গতিশীল হলে কি হবে? এইদিকে আমি বল দিছি কত? এফ, আর পিছনের দিকে সবসময় খেয়ে নিচ্ছে কে? এফ কে। এবার দেখো বস্তু কিন্তু কি? এ ত্বরণে গতিশীল, তাহলে আমরা কাজ করবো কাকে? এফ কে। আমরা বলবো এফ থেকে যদি আমরা কি করি? এফ কে বাদ দেই, তারপরে যে বলটা থাকবে সেই বল নিয়ে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে, সেটা হবে কত? এম এ। তাহলে আমরা এই এফটা কি? প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল এফ সমান কি? আমাকে ত্বরণের জন্য তো বল দিতে হবে, সাথে হচ্ছে কি আমাকে এফ কে টাও দেওয়া লাগবে। তাহলে এম এ প্লাস এফ কে সমান হচ্ছে কত? মিউ কে ইন্টু আর, আর এই কে যে আর সমান হচ্ছে এম জি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আর এটা হচ্ছে আমাদের ত্বরণটা। এখান থেকে পরীক্ষা নরমালি আসে যে এই ত্বরণের মানটা নির্ণয় করে বস্তুটা কোন ত্বরণের সামনের দিকে মুভ করবে। এরপরে যদি আসি, বস্তুটা যদি সমবেগে গতিশীল হয়, সমবেগে, তাহলে সমবেগে কোনো বস্তুর ত্বরণ কি হবে? জিরো। এখন ত্বরণ যদি জিরো হয় তাহলে আমরা কি করবো? এই জায়গায় জাস্ট সিম্পলি জিরো বসাই দেবো। এখন কথা হলো আমি কি এখানে এফ এস ইউজ করবো নাকি এই যে এটাও মিএস এমজি ছিল, আর এফ সমান এখানে মিউকে এমজি। আমি সমবেগে দিচ্ছি, সমবেগে দেওয়া মানে কি? বস্তুটা গতিশীল, তাহলে গতিশীল হলে অবশ্যই আমাকে কি ইউজ করতে হবে? মিউকে ইউজ করা লাগবে। ঠিক আছে, তো এটা আসলে আমাদের কি, যদি প্লেন প্লেন তলে যদি বস্তুটা কি থাকে? অবস্থিত থাকে, তাহলে যদি তলের মাঝে ঘর্ষণ থাকে তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করব, এটা হচ্ছে তার প্রসেস। এরপরে যদি আমরা কি করি, বস্তুটা যদি আনত তলে থাকে, এবার ধরো বস্তুটা এরকম আনত তলে আছে, এই দুইটা কেস করলেই আমাদের নরমালি হয়ে যাবে। এটা হলো থিতা, এবার এইটা হচ্ছে কি তোমার রাস্তাটা, এইভাবে তুমি উঠতেছো, আর এই তলে হচ্ছে তোমার কি খাঁজ আছে।
তাহলে তোমার কি হচ্ছে এখানে তার যে ওজন খাড়া কি করবে, নিচের দিকে ক্রিয়া করবে, এবং এই ওজনের জন্য দুটো উপাংশ পাবো। একটা পাবো এইদিকে, সেটা হচ্ছে কত mg sin থিটা পাই, আর এদিকে একটা অংশ পাবো, সেটা হচ্ছে mg cos থিটা। আর বস্তুটা কি সারফেসে টাচ করেছে, এই সারফেসে না, তার লম্ব বরাবর যে প্রতিক্রিয়া বলটা পাবো সেটা হবে কি আর। কারণ এই দিকে যদি আমি তাকে কি করতে চাই, বস্তুটাকে যদি আমি উপরের দিকে উঠাতে চাই, এটা কোন দিকে উঠাবো, উপরের দিকে। উপরের দিকে যদি আমি বস্তুটাকে উঠাতে চাই, এখন দেখো যেটা, তাহলে উপরের দিকে বল দিলাম, তাহলে বল প্রয়োগ করতেছি, বস্তুটাও নিচের দিকে নামতেছে না, মানে উপরের দিকে উঠতেছে না। এর কারণ কি, এদিকে আমার কি আছে, ঘর্ষণ আছে, সেটা হলো কি এফ এজ অথবা এফ কে। যেই পথে উঠাচ্ছি তার বিপরীত দিকে সরাসরি 180 ডিগ্রি কোণে আমার এফ এজ অথবা এফ কেটা কাজ করে। তাহলে আমরা যদি বস্তুটা যদি কি থাকে, স্থির থাকে, তাহলে স্থির থাকলে আমরা কি লিখবো, আর দ্বারা এমজি কস থিটা কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, কারণ বস্তুটা উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে না। তাহলে আমরা এফ সমান কি লিখতে পারবো, এফ এস প্লাস mg sin থিটা, কারণ পিছনের দিকে কে ধরে আছে, mg sin থিটা ধরে আছে, সাথে fs ধরে আছে, যদি বস্তুটা স্থির থাকে। এরপর যদি বস্তুটা এ ত্বরণে যদি কি হয়, গতিশীল হয়, তাহলে গতিশীল হলে কি হবে, সে উপরের দিকে উঠবে কোন ত্বরণে, এ ত্বরণে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, যে f থেকে আমি যদি mg sin থিটা বাদ দেই, সেখান থেকে যদি আমি f কে বাদ দেই, তাহলে বস্তুটা m এ ত্বরণে সামনের দিকে কি করবে, ওই আনত তলে মুখ করবে। কারণ f কে কি, f কে সমান হচ্ছে মিউ কে ইন্টু আর, আর এই ক্ষেত্রে আর সমান হচ্ছে mg cos থিটা, ঠিক আছে। আর যদি বস্তুটা সমবেগে যায়, তাহলে সমবেগে আমরা জাস্ট কি করবো, a ইকুয়াল টু 0 বসাবো। এটা গেল কি উপরের দিকে। এখন সেম কেসটা যদি কি হয়, বস্তুটা যদি এবার আমি বলটাকে যদি আমি কি করি, নিচের দিকে দেই, তাহলে নিচের দিকে গেলে ঘর্ষণ কাজ করবে কি, তার উল্টা দিকে। ধরো সেম কেস, এটা হলো কি থিটা, এখানে বস্তুটা আছে, এবার আমি এই দিকে বল প্রয়োগ করছি, আর ঘর্ষণ কাজ করবে কোন দিকে, এইদিকে এফএস অথবা এফকে। এখন এইদিকে থাকবে হচ্ছে কি আমাদের mg sin থিটা, আর এখানে থাকবে হচ্ছে কত, mg cos থিটা, উপরের দিকে প্রতিক্রিয়া বল হবে। আর বস্তুটাকে যদি এ ত্বরণের নিচের দিকে নামাতে চাই, তাহলে আমার কি হবে, এফ থেকে এফ আর mg sin থিটা দুজনে একদিকে কাজ করতেছে, তার বিপরীত দিকে কাজ করতেছে এফ কে। সেখান থেকে আমরা যদি এফ কে বাদ দেই, ইকুয়াল টু কি পাবো, আমরা এম এ পাবো। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা নরমালি কি করতে পারি, ঘর্ষণের যে ম্যাথ গুলো আছে এগুলোকে আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। একটা হলো কি আনত তলে, আর একটা হলো কি নর্মাল প্লেনে যদি আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখান থেকে আরেকটা টাইপ আছে, টাইপ না, এখান থেকে এমসিকিউ এসে পরীক্ষায়, যে ধরো এটা হচ্ছে তোমার একটা তল, এই তলে একটা বস্তু তুমি রেখে দিছো, এখন এই তলটাকে তুমি ধীরে ধীরে উপরের দিকে উঠাচ্ছ, বস্তুটা কি হয়ে গেলো, পরে যাওয়া শুরু করলো। তো আমরা এইখানকার ন্যূনতম কোণটা বা নিশ্চল কোণটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এটা জাস্ট একটু মনে রাখবা, tan থিটা সমান হবে কত, মিউ ইনটু এস। এটা দেখতে নরমালি ব্রুস্টারের ফর্মুলার মতোই, বাট এটা ব্রুস্টারের ফর্মুলা না, ঠিক আছে। এটা মিউ এর সমান হচ্ছে কত, tan থিটা, মিউ এর হলো কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ঘর্ষণ নিয়ে আলোচনা। তো আমরা হচ্ছে পরবর্তী পার্টে জড়তা ভ্রামকের যে পার্টটা আছে এটা একটু দেখার ট্রাই করব, এবং কৌণিক সম্পর্কিত যে জিনিসগুলো আছে এবং কৌণিক এবং রৈখিকের মধ্যে যে সম্পর্কগুলো আছে এগুলো একটু আলোচনা করার ট্রাই করব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।